নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকের গল্পটা একটু অন্য রকম, একটু অন্য স্বাদের ভৌতিক গল্প। ঐন্দ্রিলা মুখার্জির কলমে প্যারা দুনো। আজকে গল্প পাঠে সায়ন্তন। গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটা সুসংবাদ। খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যু ফাঁদ, একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। মা আর আগের মতো সাজগোজ করে না। সন্ধেবেলা বের হয় না পাশের বাড়ির আন্টির সাথে দেখা করতে। মন মরা হয়ে গেছে খুব। বাবাও কথাবার্তা বলে না। তবে একটা জিনিস ভালো হয়েছে, বাবা নেশা করে না আজকাল, চুপচাপ থাকে। কিন্তু এত চুপচাপ কি ভালো লাগে? সবই ভাই চলে যাওয়াতে আজকাল ঘরের একটা কাজও মা করে না। ঘরটায় কি বিচ্ছিরি গন্ধ ছাড়ে সব সময়। আমি তো ছোট মানুষ, অত কি আর পারি? তাই তো রোজ খাবার রেখে বেড়ে আসি 4 বেলা। প্লেটগুলো ধুয়ে দিই, নিজের জামা কাপড় নিজে কাচি। আর কত করব? আজও খাবার নিয়ে গেলাম, খাটের নিচে রাখলাম। মা, বাবা, তোমরা খেয়ে নাও বলতে গিয়ে ঘরের বিকট গন্ধে গাটা গুলিয়ে উঠল আমার মাথার ওপর দুটো ছায়া দুলে উঠল। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। চিঠিটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিল দুতি। চিঠি বলতে একটা ড্রয়িং খাতার ছেঁড়া পাতা, তাতে বাচ্চার হাতে আঁকা কটা ছবি আর কিছু হিজিবিজি লেখা। এটাকে চিঠি বলার একমাত্র কারণ, কাগজটার একটা কোণে দুতির নামটা লেখা আছে। একটা বাচ্চার হাতের লেখাতেই লেখা রয়েছে দুতি আন্টি। দুতির বয়স এখন 30-এর আশেপাশে, তাই ছোট বাচ্চারা আন্টি বলে ডাকলে প্রথম আন্টি ডাক ভিতা তরুণীর মতো আঁতকে ওঠে না সে। কিন্তু এই চিঠিটা পাঠালো কে ওকে? কেনই বা পাঠালো? কোনো বাচ্চা ওকে কেন চিঠি পাঠাবে? কি জন্য পাঠাবে? কিছুই বুঝছিল না দুতি। শুধু এটুকু বুঝলো, এই চিঠিটা নিয়ে পড়ে থাকলে ওর অফিসের দফা রফা হবে আজ। পরে এক সময় বসে দেখবে ভেবে ব্রেকফাস্টের সিরিয়ালের বাটিতে মন দিতে চাইল, কিন্তু পারল কি? দুতি গুপ্ত একজন আইটি প্রফেশনাল, কাজের সূত্রে পরিবার থেকে দূরে থাকে। এই মুহূর্তে গর্ভবতী, কিন্তু তার বাইরেও দুতির একটা পরিচয় আছে, যেটা হাতে গোনা কিছুজন জানে এবং বিশ্বাস করে। ফোনটা বেজে উঠল ওর। মামনি ফোন করেছে। দুতি নিজের মাকে যখন হারিয়েছে তখন ওর বয়স বছর 5। অন্তরের সাথে দুতির আলাপ স্কুল লাইফে। তখনই অন্তরের মা এমনভাবে কাছে টেনে নিয়েছিলেন ওকে যে অন্তর যখন বিয়ের প্রস্তাব দিল তখন মামনির মুখটা মনে পড়তেই দুবার ভাবেনিও। কিন্তু তাই বলে কি মায়ের থেকে কখনো বিচ্ছিন্ন হতে পেরেছে? দুতিও তার ব্যতিক্রম নয়, কিন্তু ও ব্যতিক্রম একটু অন্য রকম ভাবে। হ্যালো। হ্যাঁ মামনি, বলো। হ্যাঁ রে, তোর এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ মামনি, সব ঠিক আছে, শুধু আজ একটু ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুই সাবধানে বেরোস, আর তাড়াহুড়োতে না খেয়ে বেরোস না, কেমন? আমি রাতে কথা বলবো। বেরোনোর ঠিক আগে মাথাটা কেমন ঘুরে গেল ওর। আজকাল এমন হয়। সেকেন্ড ট্রাইমেস্টার ইস্যু। ডাইনিং টেবিলের পাশে একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল দুতি। মাথাটা চেপে ধরে বসে রইল কিছুক্ষণ। মাথাটা তুলতেই যে দৃশ্যটা ওর চোখে পড়ল তাতে মাথাটা আরেকবার ঘুরে গেল ওর। ডাইনিং টেবিলটা ফাঁকা,
কিচ্ছু নেই। অথচ দ্যুতির স্পষ্ট মনে আছে ওই চিঠিটা ও দেখেছিল ডাইনিং টেবিলে বসে কফি খেতে খেতে। গেল কোথায় চিঠিটা? ভালো করে টেবিলের নিচটা আর আশপাশটা দেখল, কিন্তু কোথাও কিচ্ছু নেই। অন্য কেউ হলে হয়তো ভাবতো ফ্যানের হাওয়ায় উড়ে গেছে বা তাড়াহুড়োর চোটে আর মাথাই ঘামাতো না, কিন্তু দ্যুতি গুপ্ত তো আর যে সে নয়। ঘরটা অন্ধকার। একটা বন্ধ কাঠের জানলার ফাঁক দিয়ে রোদের আলো ঢুকে কাটাকুটি খেলছে মেঝেতে। মেঝেটা এককালে সাদা ছিল হয়তো, এখন পুরু ধুলোর স্তর। সেই ধুলোর ওপর অনেকগুলো ছোট ছোট পায়ের ছাপ। দ্যুতির মাথার ওপর দুটো ছায়া নড়ে উঠল। গাটা কেমন গুলিয়ে উঠল ওর। বিকট বিশ্রী গন্ধ ছাড়ছে ঘরটায়। খাবার পচা নাকি ইঁদুর পচার গন্ধ বোঝা দায়। বিশ্রী গন্ধ, কিন্তু অন্য রকম গন্ধ। একটা গোঙানির শব্দ যেন শোনা যাচ্ছে, কিন্তু বাচ্চাটা কোথায়? সেই সব বোঝার আগেই একটা যান্ত্রিক শব্দে চটক ভেঙে গেল ওর। দ্যুতি বসে আছে ওই ডাইনিং টেবিলে। ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিল, তাতেই এই বিপত্তি। হুট করে ভিশন থেকে বেরিয়ে এলে মাথাটা ঘোরে দ্যুতির। অনেক সময় নাক দিয়ে রক্তও বেরোয়। বিরক্ত হলো দ্যুতি। নির্ঘাত বস ফোন করেছে। এই না, অন্তরের ফোন। জিভ কাটল দ্যুতি। অন্তর বারবার ওকে বারণ করেছিল ওই কটা মাস এইসব ঝামেলায় না জড়াতে। দ্যুতিও বলেছিল ওই কমাস যে ভিশনে যাবে না, কিন্তু এইবার সমস্যা একটা বাচ্চার। ও তো কদিন বাদে মা হবে। কি করে একজন মা হয়ে একটা বাচ্চার বিপদে চুপ করে থাকবে? ফোনটা ধরল না দ্যুতি। অন্তর কিছু পরে ফোন করলে কথা বলবে খন, কিন্তু দ্যুতিকে এখন ভাবাচ্ছে অন্য একটা ব্যাপার। ও বুঝতে পারছে আর যাই হোক ওই বাচ্চাটা আর 5টা সাধারণ বাচ্চার মতো নয়। ওরও কিছু ক্ষমতা আছে, হয়তো দ্যুতির মতোই। ভাই, তুই কেমন আছিস রে? আচ্ছা, তুইও কি বাবা মায়ের মতো আমার উপর রাগ করে আছিস? তুই কেন চলে গেলি ভাই? কোথায় চলে গেলি? আমি কিচ্ছু বুঝতে পারি না। মা বাবা কি সব বলতো, খালি চেঁচামেচি করতো, আমাকে নিয়ে যা নয় তাই বলতো। আমি সব কিছুর মানে বুঝতাম না, কিন্তু রাগ হতো খুব। এই বাড়িতে রাগ করার অধিকারও তো ছিল না। একদিন খুব রাগে তোর বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছিলাম। মা পরে খুব মেরেছিল। এখনো আমার পিঠে নখের দাগ আছে জানিস। যদিও এখন সবই থেমে গেছে। আমি জানি না আমার দোষ কি। আমি জানি বাচ্চার কথা ছিল তোর, বড়ের কথা ছিল আমার, কিন্তু আমি বললাম না। তুইও বেঁচে থাকলি, অথচ সবাই জানলো আমি মরে গেছি। এতগুলো বছরে একটা দিনও আমি বাইরের আলো দেখিনি, একটা আয়নার সামনে দাঁড়াইনি। জন্ম আমাদের একটা সুতোয় বাঁধতে চাইলো, জীবন তো তা মেলে নেয়নি। আকাশ পাতাল তফাৎ ছিল আমাদের মধ্যে। তোকে নিয়ে দিন রাত মা বাবা স্কুল ডাক্তারখানা করত, তাছাড়া পার্কে বেড়াতেও নিয়ে যেত, আর আমি অন্ধকার ঘরে পড়ে থাকতাম। যেদিন মা শেষবারের মতো খুব কেঁদেছিল, চেঁচিয়েছিল, আর বাবা শেষবারের মতো মদ খেয়েছিল, পরে জানতে পেরেছিলাম তুই চলে গেছিস সেদিনই। সেদিন ওরা বারবার একটা কথা বলছিল, হিতের বিপরীত হলো। এর মানে কি রে ভাই, তুই জানিস?
তুই তো পড়াশোনায় ভালো ছিলিস, স্কুলে ফার্স্ট হতিস। আমাকে তো মা বাবা স্কুলেও ভর্তি করায়নি। তুই জানিস রে এই কথাগুলোর মানে কি? আমি জানি মা বাবা কেউ আমায় ভালোবাসতো না। একদিন বেশি ছিল, অন্তত মা বেশি ছিল। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মা বারবার বলছিল, আমাকে ক্ষমা করে দিস বাবা। ক্ষমা করা কাকে বলে রে ভাই? একত্রিশে জানুয়ারি 2017, কলকাতার একটি নামী বেসরকারি নার্সিং হোম। ডক্টর সেন বেরিয়ে এলেন ওটি থেকে। পাশে থাকা সিস্টারকে ডেকে বললেন পেশেন্টের বাড়ির লোককে ডাকতে। কিছুক্ষণ পর একজন বছর 35-এর ভদ্রলোক কাঁপতে কাঁপতে হাজির হলেন। সব ঠিক আছে তো স্যার? আপনি আশা রাখেন সব ঠিক থাকবে। আমার স্ত্রী? তিনি সম্পূর্ণ সুস্থ। আর কংগ্রাচুলেশনস মিস্টার মিত্র, আপনি দুটি পুত্র সন্তানের বাবা হয়েছেন। কথাটা শুনেও লোকটা যেন খুশি হলো না। ছেলে দুটো কি স্বাভাবিক হয়েছে স্যার? একটা দীর্ঘশ্বাস ফেললেন ডক্টর সেন। কিভাবে এই কথাগুলো পেশেন্ট পার্টিকে বলবেন সেটা উনি নিজেও বুঝতে পারছেন না। দেখুন মিস্টার মিত্র, আমরা অনেক আগেই বলেছিলাম যে এই বেবি স্বাভাবিক হবে না। তখন আপনারা অ্যাবর্শন করাতে চাননি, তখন হাতে সময় ছিল। 7 বছর চেষ্টার পর বাচ্চা এসেছিল স্যার, তাও আবার দুটো। কিন্তু আমরা বলেছিলাম বাচ্চা দুটো সুস্থ হবে না, তাও আপনারা গো ধরে বসে থাকলেন। একটা ছেলেও কি সুস্থ হয়নি স্যার? যদি বাহ্যিকভাবে সুস্থ থাকার কথা বলেন তাহলে হ্যাঁ বলা চলে। ইউ গট আ ভেরি হ্যান্ডসাম বেবি বয়। আর একটা বাঁচবে না? সে বাঁচলে আপনি খুব একটা খুশি হবেন না, তবে আশ্চর্যের কথা তারই বেঁচে থাকার সম্ভাবনা বেশি। মেডিকেল সায়েন্সের ইতিহাসকে তাক লাগিয়ে দিয়েছে আপনার ছেলে। মানে আপনি তো বলেছিলেন একটা বাচ্চার ক্রোমোজোমাল ডিসঅর্ডার। হ্যাঁ, কিন্তু মিরাকেল ডু হ্যাপেন। এক্ষেত্রে সেটাই হয়েছে। আপনার সুন্দর পুত্রটি ভিতর থেকে নানান রোগে জর্জরিত। ভিতরে অনেক ফরমেশন ঠিকঠাক হয়নি, হয়তো বাঁচবেও না। কিন্তু আরেকজন কি? হ্যাঁ, আর একজন কি? এবার গলা নামিয়ে আনেন ডক্টর সেন। কত টাকা চাই আপনার? টাকা? হ্যাঁ, আপনি নিশ্চয়ই ওই কুৎসিত ছেলেটাকে রাখতে চাইবেন না। ওই ছেলেটাকে আমায় দিন মিস্টার মিত্র, ওকে আমি রাজহালেই রাখবো। আপনার ছেলে এতদিনের মেডিকেল সায়েন্সের বহু ধারণার মুখে জুতো মারার ক্ষমতা রাখে। একটা বিশাল বড় সাদা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে দুটি। ওই বিল্ডিংটা ঘিরে ঠিক ঠিক করছে লোক। সবাই একটা বিশেষ জায়গা ঘিরে দাঁড়িয়ে আছে। দুটিও এগিয়ে গেল সেই দিকে। ভিড় ঠেলাঠেলির বেগ ওকে পেতে হলো না। ভিড়ের কেন্দ্রবিন্দু একজন মানুষ। মেঝেতে উপুর হয়ে পড়ে আছে মানুষটা। পরনে হালকা সবুজ অ্যাপ্রন, টুপি, যা সবই ভেসে যাচ্ছে চাপ চাপ রক্তে। ধূসর মেঝেতে রক্ত নকশা কেটে বয়ে চলেছে। রক্ত এসে লাগলো দুটির পায়ে। গা শিরশির করে উঠল ওর। এমন সময় কোথা থেকে এক ঝাঁক আলো এসে লাগলো ওর চোখে। চোখ ধাঁধিয়ে গেল ওর। কপালের কাছে হাত রেখে আলোর উৎস খুঁজতে চাইল। দেখতে পেল বিল্ডিংটার ছাদে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। এত দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছে দুটি। একটা মেয়ে, তার বয়স আন্দাজ করা মুশকিল। কি সুন্দর মুখটা তার, অদ্ভুত মায়াময় নীল দুটো চোখ। ঠোঁটের হাসিতে ঠিকরে পড়ছে ব্যক্তিত্ব আর তেজ। পরনে একটা অদ্ভুত নীল রঙের পোশাক। কিন্তু সবচাইতে অদ্ভুত জিনিসটা এতক্ষণে চোখে পড়ল দুটির। মেয়েটার পিঠে বিশাল বড় দুটো ডানা, আর মেয়েটার শরীর থেকে ঠিকরে পড়ছে ওই তীব্র আলোটা।
হাওয়ায় পতাকার মতো পতপত করে উড়ছে তার দ্যুতিময় সোনালি চুল। দ্যুতি দেখল মেয়েটার ডানা থেকে একটা পালক খুলে ভেসে গেল হাওয়ায়। না, ঠিক ভেসে গেল না, পালকটা উড়তে উড়তে ঢুকে গেল বিল্ডিংয়েরই একটা জানলার ভেতর। দ্যুতি এখন দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ঘরে। ঘরটা দেখে মনে হচ্ছে কোনো হাসপাতালের কেবিন। সেখানে একটা খাটে শুয়ে আছেন একজন মহিলা, নিষ্প্রাণ তার মুখ। খাটের দুপাশে দুটো ছোট ছোট বিছানা। দ্যুতি এগিয়ে গেল। ডান পাশের বিছানাটায় একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, একটু রোগা কিন্তু সুন্দর, অঘরে ঘুমোচ্ছে বাচ্চাটা। বাঁ পাশের বিছানাতেও একটা বাচ্চা, কিন্তু এটা কেমন শিশু। তার মুখটা দেখে আঁতকে উঠল দ্যুতি। এই বাচ্চাটা জেগে আছে, কিন্তু কোনো আওয়াজ করছে না। অন্য বাচ্চাদের মতো কোনো শব্দ নেই। দ্যুতি বুঝতে পারল বাচ্চাটা তাকিয়ে আছে ওরই দিকে। বাচ্চাটার বুকের কাছে একটা সাদা পালক। এক হাতে পালকটা সে তুলে নিল, যেন পালকটা দেখাতে চাইছে দ্যুতিকে। দ্যুতির তলপেটটা কেমন ব্যথা করে উঠল। দু হাতে জড়িয়ে নিল নিজের ঈষৎ স্ফীত জঠর। দিক শূন্য হয়ে দৌড় লাগালো। কতক্ষণ কোন দিকে ছুটেছে দ্যুতির তা জানা নেই। অবশেষে ধাক্কা খেয়ে থামলো। একটা মানুষ দাঁড়িয়ে আছে ওর সামনে, একজন নারী। এই বলে আকুল হয়ে কেঁদে তাকে জড়িয়ে ধরল দ্যুতি। ভয় পেয়েছিস? নারী মূর্তি জিজ্ঞেস করে। ওই বাচ্চাটার কি হয়েছে মা? ও আমাকে ডাকছে কেন? ওর একটা রোগ হয়েছিল, যাতে ওর বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু ও বেঁচে আছে। এটাই ওর অপরাধ ছিল রে। কিছুক্ষণ থেমে মা আবার বললেন, তুইও তো কদিন পর মা হবি। মা হয়ে তুই তোর সন্তানের মৃত্যু কামনা করতে পারবি? না না, কিছুতেই না, কিছুতেই না। আবার নিজের পেটটা আঁকড়ে ধরে দ্যুতি। ওর সেটাই হয়েছে। ওর মাও চায়নি যে ও বেঁচে থাকুক। কি করে চাইতে পারে একজন মা এটা? চেয়েছে। তাহলে এখনো বেঁচে আছে? আছে। তোর ব্যালকনির গোলাপ গাছগুলো তো অত সার জল পাওয়ার পরেও মরে গেল, কিন্তু পৃথিবীর এত বড় বড় বন জঙ্গল তো সবার অযত্নেই গড়ে উঠেছে। ওকেও তেমনি কেউ যত্ন করেনি, কেউ চায়নি। তবুও ও বেঁচে আছে, কারণ কেউ অন্তত চেয়েছে যে ও বেঁচে থাকুক। কে চেয়েছে? চেয়েছে কেউ একজন। পৃথিবীতে এমন কেউ নেই যাকে কেউ চায় না। ওই মেয়েটা? হ্যাঁ, ওর জন্যই বাচ্চাটার মরা হয়নি। মানে? চমকে উঠল দ্যুতি। ও ঘেমে গেছে। ঘর অন্ধকার, আর ওর কোলের ওপর পড়ে আছে একটা ধবধবে সাদা পালক। দুদিন ধরে কল রিসিভ করছো না, মায়ের সাথে কথা বলছো না, অফিসের খোঁজ নিয়ে জানলাম অফিসেও যাওনি। কি করতে চাইছো কি দ্যুতি? তুমি তো জানো আমরা কতটা টেনশন করছিলাম। চেঁচিও না অন্তর, শুধু শুধু গলা খারাপ হবে। শান্ত গলাতে উত্তর দিল দ্যুতি। ও জানে এখন অন্তরের সাথে ঝগড়া করে লাভ নেই। এই মুহূর্তে ওর সবচেয়ে বেশি দরকার যাকে, সে ডক্টর অন্তর গুপ্ত। গলা? এই দুদিন আমার মাথায় কি হাল হয়েছে তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তোমার মাথা ডাক্তারি পড়ার সময় বিগড়েছে। হ্যাঁ, আমাকে ব্লেম করে লাভ নেই। হাসতে হাসতে বলল দ্যুতি। উল্টো দিক থেকে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে। প্লিজ বলো না তুমি আবার কোন কেসটায় জড়িয়েছো। আমি কিন্তু পই পই করে বলছিলাম বাচ্চাটার কথা ভেবে এই কটা মাস। আমি একটা বাচ্চার কথাই ভাবছি অন্তর। এবার গলা চড়ায় দ্যুতি। দ্য ডিফারেন্স ইজ বাচ্চাটা আমাদের নয়, তাই বলে সেই বাচ্চাটাকে তো আমি আর বিপদের মুখে ফেলে আসতে পারবো না এই অজুহাত দিয়ে যে বাচ্চাটা অন্য কারোর। অন্তর চুপ করে গেল। দ্যুতি একবার যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাহলে ওকে সেই সিদ্ধান্ত থেকে সরানোর সাধ্য কারোর নেই।
তো যেটা বলছিলাম, আবার গলা স্বাভাবিক করে দ্যুতি বলে, বাচ্চাদের গর্ভাবস্থায় কি কি রোগ হতে পারে? অনেক কিছুই হতে পারে। বিরস গলায় বলে অন্তর। আরে না, এমন কিছু যেটার জন্য তাকে বিকট দেখতে হয়। অনেক রোগ আছে এমন। তো তুমি কি রকম বিকট দেখতে বাচ্চার কথা বলছো শুনি? দ্যুতি একবার ওই সদ্যজাত বাচ্চাটার মুখ মনে করার চেষ্টা করে। শিউরে ওঠেও, তবু বলে, বাচ্চাটার অ্যাকচুয়ালি একটা চোখ নেই, মানে একটাই চোখ আছে। সাইক্লোপিয়া। ও তো এমনিও বাঁচতে পারে না দ্যুতি। ও বেঁচে আছে অন্তর। ইম্পসিবল। আমি আজ পর্যন্ত কোনো সাইক্লপ বেবিকে একটা গোটা দিনও বাঁচতে দেখিনি। জাস্ট একটা চোখ না থাকা। ব্যাপারটা শুধু চোখের নয়। সাইক্লোপিয়া রোগটা একটা বিশেষ জিনের মিউটেশনের কারণে ঘটে, যেটার জন্য ব্রেনের কিছু অংশে ইনফরমেশন ঠিকঠাকভাবে হয় না। ব্রেনের পসেসিভালি বলে একটা অংশ থাকে যেটা চোখের ইনফরমেশনের সাথে জড়িত, যেটা দুটো অরবিটে ভাগ না হওয়ায় চোখের ওই রকম আকৃতি দেখা যায়। তাছাড়া এই কয়েকটা জিন এমব্রায়ের অনেক কিছুর সাথেই অ্যাসোসিয়েটেড থাকে। যে জিনটা মিউটেশনের কারণে সাইক্লোপিয়া হয় সেটা হার্ট, ব্লাড ভেসেলস ইনফরমেশন, লাং ইনফরমেশন ইত্যাদি কন্ট্রোল করে। সেটা মিউটেশন হয়ে গেলে ওসব অর্গানগুলো অ্যানিমেলি দেখা যায়। বাচ্চাটা আর বাঁচে না। অন্তরও বেঁচে আছে। আকুল গলায় বলে দ্যুতি। আমার চিঠি লিখেছে ও অন্তর, ও আমি ওকে দেখেছি। আমি যদি ভুল না করি, পৃথিবীতে সাইক্লপস বেবির বাঁচার রেকর্ড আছে 13 ঘন্টা। দ্যুতি চুপ করে যায়, তারপর বলে, আচ্ছা অন্তর, এমন কি হতে পারে কারো টুইন বেবির একটা সাইক্লপস আর একটা নর্মাল? সাইক্লোপিয়া রোগটা ভীষণ রেয়ার। মেডিকেল সায়েন্সের ইতিহাসে হাতে গোনা কটা কেস পাওয়া যায়। তাদের কেউই টুইন্স ছিল না, তবে নন অটোজোমাল রোগগুলো সাধারণত দুটো বাচ্চাকেই এফেক্ট করে, তাই দুটোই সাইক্লোপ্লিক হওয়ার সম্ভাবনা বেশি। তবে ডায়াগনেটিক টুইন্সের ক্ষেত্রে একজন নর্মাল হওয়ার সম্ভাবনাটা ফেলে দেওয়া যায় না। বুঝলাম। আমি কিন্তু আবারও বলছি, ওই বাচ্চাটা বাঁচার সম্ভাবনা আর নেই। আমি বলছি ও বেঁচে আছে। জোর গলায় বলে দ্যুতি। আর তুমি সমস্ত রেকর্ড চেক করে আমাকে জানাবে। সাইক্লোপিয়া সংক্রান্ত সমস্ত তথ্য আমার চাই কিন্তু অন্তর। ফোন কেটে দেয় দ্যুতি। ও জানে অন্তর হাজার কাজের মাঝেও এই রেকর্ড ওকে ঠিকই জোগাড় করে দেবে। আমার ছেলেটাকে বাঁচান। হাউ হাউ করে কেঁদে ফেললেন মহিলা কথা বলতে শুরু করেই। ঘরটায় টিমটিমে আলো জ্বলছে, পরিষ্কার দেখা যাচ্ছে না কাউকেই, তবে ওই আলোতেই দম্পতিটি দেখতে পাচ্ছেন একটা ছায়া মূর্তিকে, যে বসে আছে তাদের মুখোমুখি। কি হয়েছে তোদের ছেলের? ছায়ামূর্তির দিক থেকে একটা গম্ভীর অথচ মায়াময় কণ্ঠ ভেসে আসে। আমার ছেলেটা আর বাঁচবে না। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেকগুলো অপারেশন পর্যন্ত হয়েছে ওর, কিন্তু আর কোনো ডাক্তার আসার আলো দেখাচ্ছে না। কি হয়েছে সেটা তো বলবি। ওর জন্ম থেকেই এই রোগগুলো ছিল, মানে ওর শরীরের দরকারি কোনো অঙ্গই ঠিকঠাকভাবে তৈরি হয়নি। হার্ট, লাংস সব কিছুরই সমস্যা ছিল। অনেকগুলো সার্জারি হয়েছে। রিসেন্টলি ওর বোন ম্যারো ক্যান্সার ধরা পড়েছে। এই বলতে বলতে গলা ভারী হয়ে আসে ভদ্রলোকের। কোনো মতে সামলে নিয়ে বলেন, ডাক্তাররা আশার আলো দেখাচ্ছেন না। এমনি ছেলেটা আমার রোগা ভোগা, দুর্বল, তার উপর এই বয়সেই এতগুলো সার্জারি হয়েছে। মনে হচ্ছে না ট্রান্সপ্লান্টের ঝক্কি পোহাতে পারবে। তোরা কিছু লুকোচ্ছিস না তো? রহস্যময় কণ্ঠস্বরটি বলে। লুকোচ্ছি বলতে? একটু ইতস্তত করেন ভদ্রলোক। তোর ছেলে বাঁচবে না। এই শুনে ভদ্রমহিলা হাউ হাউ করে কেঁদে ওঠেন। কোনোভাবেই বাঁচবে না? ভদ্রলোক আকুল কণ্ঠে বলেন, তোদের ছেলের আয়ু বেশি দিন নয়। ওকে বাঁচাতে গেলে আয়ু দান করতে হবে। কে দেবে ওকে আয়ু? তোরা দিবি? সবাই চুপ করে যায়। ভদ্রলোক এবার ভদ্রমহিলার মুখের দিকে তাকান। আয়ুদান করতে গেলে কি করতে হবে? ভদ্রমহিলা কাঁপা কাঁপা গলায় বলেন,
জীবন দিতে হবে। যে জীবন দেবে তার জীবন তোর ছেলেকে দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কে দিবি? আমার আর একটা ছেলে আছে বাবা। ভদ্রমহিলা বলেন, সে সুস্থ? না, তবে ও একটা আপদ। ও মরলে কিচ্ছু এসে যায় না আমার। পোড়া কপাল, পোড়া পেট, তাই ওই রাক্ষসটা এসেছে আমার কাছে। ওর জীবনটা আপনি আমার ছেলেকে দিন। কি বলছো তুমি? ধমকে ওঠেন ভদ্রলোক। কি ভুল বলছি? সবাই জানে ও মরে গেছে। পাড়া পড়শি, আত্মীয় স্বজন সবার কাছে ও মৃত। সবাই জানে ও জন্মের পরেই মারা গেছে। ও বেঁচে থেকে আমাদের লাভ কি? ও যদি বেঁচেও থাকে, ওকে কোনোদিন সমাজের সামনে দাঁড় করিয়ে আমরা বলতে পারবো না যে ও আমাদের ছেলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হাঁপাতে থাকেন ভদ্রমহিলা। আপনি ওর আয়ু আমার বাবানকে দিয়ে দিন বাবা। ওকে কি করে মারতে হবে বলুন, আমি নিজে হাতেই ওকে। আহ! বিরক্ত হয়ে বাবা বলেন, তোরা কি মনে করিস সব এতই সহজ? ওকে মারলেই তোদের ছেলে বেঁচে যাবে? তাহলে কি করতে হবে বলুন? আকুল গলায় মহিলা বলেন, শোন, তোদের বাড়িতে আমি একজনকে পাঠাবো। সে তোদের বাড়িতে থাকবে। তাকে তোরা দেখতে পাবি না, খুঁজতেও যাবি না। শুধু একটা জিনিস মনে রাখবি, ভুলেও এই কদিনে একবারও বলবি না যে বাবান আর বাঁচবে না বা বাবানের অনেক রোগ। উল্টে তোর ওই ছেলে যে মরে গেলে তোদের কিছু যায় আসে না, তাকে নিয়ে বলবি তুই মরিস না কেন, তোর মরা উচিত। এইসব এভাবে হবে বাবা? একটু অবিশ্বাসের গলাতে বলেন মহিলা। হবে হবে, তবে একটু সময় লাগবে। আরে তুই এক ছেলেকে বাঁচানোর জন্য আরেক ছেলেকে মারবি? তুই কি ওর সৎমা? না বাবা, সৎমা নই। ওকে আমিই পেটে ধরেছি। কোন জন্মের পাপে জানি না। আমি এমনিও প্রতিটা দিন ভগবানের কাছে চাই ও মরে যাক, মরে যাক। ও মরে গেলেই কি বাবান? ভদ্রলোক কিছু একটা বলতে যান, ওকে থামিয়ে দিয়ে বাবা বলেন, বাকি কাজটা আমার পোষা বেড়ালি করে দিতে পারবে। কিরে মিনি, পারবি না? এই বলে চুকচুক করে বিড়াল বা কুকুরকে ডাকার মতো শব্দ করেন। অন্ধকার থেকে একটা কালো বেড়াল বেরিয়ে আসে। বেড়ালটার চোখগুলো সবুজ হয়ে জ্বলছে ঘরে। ওই সবুজ আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়, কারণ বেড়ালটার চোখ মোটে দুটো নয়, 4টে বা 8টাও নয়, কটা গুনতে পারা মুশকিল। কারণ বেড়ালটার সারা গায়ে ঠিক ঠিক করছে চোখ, উজ্জ্বল সবুজ চোখ। তো বলো অন্তর, কি খুঁজে বার করেছো তুমি? অন্তর যে কাজটা এত তাড়াতাড়ি সারবে সেটা ভাবেনি দুতি। ওর গলায় খুশির ঝিলিক শোনা গেল। তোমাকে যা বলেছিলাম তাই। আজ পর্যন্ত হিউম্যান সাইক্লোপিক বেবির সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড কিন্তু 13 ঘন্টা। তবে অন্য পশু যেমন কুকুর, বিড়াল, হাঙর, ভেড়া, ছাগল, এদের বেবিরা কিন্তু বেশি দিন বেঁচেছে। মানে রেকর্ড ওই 1 সপ্তাহের মতো। আচ্ছা অন্তর, লাস্ট মানুষ সাইক্লোপিক বেবি আমাদের দেশে কবে দেখা গেছে? এটাই তো আমার ডিসকভারি। উত্তেজিত শোনায় অন্তরের গলা। আমি যতদূর জানতাম 2006 সালের পর আমাদের দেশে আর সাইক্লোপিক বেবি দেখা যায়নি। সেটা অবিশ্বাস্য ছিল না, কারণ আগেই বলেছি রোগটা যথেষ্ট রেয়ার। কিন্তু আমি কি পেলাম জানো? কি পেলে? বছর 7 আগে একটা সাইক্লোপিক বেবি জন্মেছিল আমাদের দেশে, এই কলকাতাতেই। কিন্তু খুব আশ্চর্য ঘটনা যে ব্যাপারটা পুরোপুরি ধামাচাপা পড়ে যায়। কেন এরকম কেন? তার থেকেও একটা আশ্চর্য বিষয় আছে জানো? কি রকম? অধিকাংশ ক্ষেত্রে সাইক্লোপিক বেবি প্রিম্যাচিওর বা স্টিল বর্ন হয়, কিন্তু এই বাচ্চাটা ছিল ম্যাচিওর, জীবিত এবং সম্পূর্ণ সুস্থ। তাহলে তো কেসটা নিয়ে মারাত্মক হইচই পড়ে যাওয়ার কথা ছিল। পড়েনি। কেসটাকে শক্তভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল। তার কারণ কি বাচ্চাটার মা বাবা? হতে পারে জানো তো। তবে আর একটা ঘটনাও হতে পারে। এটা কাকতালীয়, কিন্তু তুমি তো
স্বাভাবিক কোনো কিছুর সাথেই জড়াও না সাধারণত। ইয়ার কি না মেরে বলো তো কি হয়েছে? সেই সার্জন যিনি বাচ্চাটাকে ডেলিভারি করেন, খুব আশ্চর্যজনকভাবে তিনি পরের দিনই সুইসাইড করেন। সুইসাইড? তাও আবার ওই নার্সিংহোমের বিল্ডিংয়ের ছাদ থেকেই। দুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। ও এতক্ষণে বোঝে ও ঠিক এই ঘটনাটাই দেখেছিল। এই ডাক্তারের মৃত্যু অবশ্য এই কেসটাকে ধামাচাপা দেবার অনেকটাই কারণ রাখে। বুঝলাম। আচ্ছা, তুমি এগুলো জানলে কার থেকে? মানে পুরোটাই কি ইন্টারনেট থেকে জেনেছো? খেপেছ নাকি? ইন্টারনেটে এসব ডেটা থাকে? এসব খবর পেয়েছি আমাদের ডেটাবেস থেকে, বুঝলে। ভাগ্যক্রমে ওই বাচ্চাটা সি সেকশন সার্জারির সময় যে নার্সটা ছিল, তাদের একজন বর্তমানে আমাদের নার্সিংহোমে আছে, তার থেকেই জেনেছি। আচ্ছা, আর কিছু কি জানতে পেরেছো? লাইক অ্যাবনর্মাল কিছু? হ্যাঁ, তুমি যেটা বলেছিলে, হি হ্যাড এ টুইন ব্রাদার, কিন্তু সেই বাচ্চাটা সুস্থ ছিল না। ছিল না? সাইক্লোপিকও ছিল না, কিন্তু অন্য কোনো রোগ ছিল। বলা চলে ওর যমজ ভাইয়ের যে রোগগুলো থাকার কথা ছিল সেইগুলো ওর ছিল। হার্টের সমস্যা ছিল, আরও বেশ অ্যাডিশনাল কিছু সমস্যা ছিল। ঠিকঠাক চিকিৎসার মধ্যে রাখলে হয়তো কয়েক বছর বাঁচত, বা হয়তো এখনো বেঁচে আছে বাচ্চাটা। তবে পূর্ণবয়স্ক হওয়া হয়তো তার কপালে নেই। আর ওর ভাই, মানে সাইক্লোপিক বেবিটা? তাকে নিয়ে আরো আশ্চর্য কথা জানতে পেরেছি, জানো, যেগুলো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু কিন্তু তোমার সাথে থাকলেও তো অবিশ্বাস জিনিসকেও ঘাড় পেতে বিশ্বাস করতে হয়। বলো না কি জানলে। বাচ্চাটা মা বাচ্চাটাকে গলা টিপে মারতে গিয়েছিল, তাও বাচ্চাটা মরেনি। ওর মা? কেঁপে ওঠে দুতি। হ্যাঁ দুতি, এমন একটা বাচ্চাকে কি বা বাঁচিয়ে রাখতে চায়, বাট দ্য মেন থিং ইজ বাচ্চাটা মরেনি। আচ্ছা। এই বলে কটা খুচরো কথা বলে ফোন কেটে দেয় সে। ও বুঝতে পারছে বাচ্চাটার জন্ম থেকেই মৃত্যু ওর জন্য ওত পেতে আছে, তবুও অবলীলায় মৃত্যুকে কাঁচকলা দেখাচ্ছে ছেলেটা। হিসেব মতো ওর বয়স এখন বছর 7, কিন্তু দুতির সাহায্য কেন চাইছে এখনো? ঠিক কোন সমস্যায় পড়েছে ছেলেটা? দুতির সামনে আবার আজ ওই চিঠিটা, যেটা ওকে লিখেছিল ওই বাচ্চাটা। তখন এই চিঠির মর্মার্থ কিছুই বোঝেনি দুতি। আজ আবার সুযোগ এসেছে, আজ বুঝতে হবে। কাগজটায় অজস্র ছবি আঁকা, এঁকেই কিছু বোঝাতে চেয়েছে বাচ্চাটা। অবশ্য অত ছোট বাচ্চার পক্ষে গুছিয়ে লিখে বোঝানো সম্ভবও নয়। কাগজটার ঠিক মাঝখানটা দপদপ করে জ্বলে উঠল সবুজ আলোয়। দুতি দেখল একটা বাচ্চার আঁকা একটা ছবি ওরকম সবুজ আলো ছড়াচ্ছে। বাচ্চা ছেলের কাঁচা হাতের আঁকা, তবু যতটুকু বোঝা যায় বোঝার চেষ্টা করল দুতি। মনে হচ্ছে একটা বেড়ালের মুখ আঁকতে চেয়েছে। বাচ্চারা যেভাবে বেড়াল আঁকে, একটা গোল এঁকে তার দুপাশে দুটো কান এঁকে আর মাঝখানে কটা লাইন টেনে গোঁফ বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু গোল গোল এগুলো কি এঁকেছে বাচ্চাটা? বেড়ালটার মুখ ভর্তি গোল দাগ, আর সেই গোলের মধ্যে একটা করে ডট এঁকেছে, আর ওই গোল জায়গাগুলোই জ্বলছে সবুজ হয়ে। ছবিটা খুব চেনা লাগলো দুতির। এমন সময় কোত্থেকে একটা পচা গন্ধ এসে লাগলো ওর নাকে। প্রায় বমি পেয়ে গেল ওর গন্ধে। তার সঙ্গে শোনা যাচ্ছে একটা জ্যান্ত গোঙানির শব্দ। শব্দটা ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। পচা গন্ধটাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখন কিছু একটা এগিয়ে আসার শব্দ হচ্ছে, ভারী কিছু। মেঝেতে শটশট করে আওয়াজ হচ্ছে, যেন কেউ টেনে আনছে কিছু একটা। দূরে একটা ছায়ামূর্তি দেখতে পেল দুতি। এগিয়ে আসছে কেউ একটা, কিন্তু সে তো হেঁটে আসছে না, হামাগুড়ি দিয়ে আসছে কি? হ্যাঁ, কেমন একটা টিকটিকির মতো বুকে হেঁটে এগিয়ে আসছে সে। তার গলা দিয়ে বেরোচ্ছে ওই গোঙানির মতো আওয়াজটা। তার শরীর থেকে ছাড়ছে ওই পচা মৃতদেহের মতো গন্ধ। আরও একটু এগিয়ে এলো প্রাণীটা, কিন্তু এ তো মানুষ, সম্পূর্ণ নগ্ন একটা মানুষ। তার শরীরের চামড়া দেখে মনে হয় মারা গেছে সে অনেক আগেই। শরীরের চুল বা লোমের চিহ্ন মাত্র নেই। আর হাঁ করা মুখগহ্বর থেকে বেরিয়ে আসছে একটা জীব,
বিশাল বড় সেই জীবটা, হয়তো প্রায় মানুষটার সমান। মানুষটা এগিয়ে আসছে দ্যুতির দিকে, কিন্তু দ্যুতি ভয় পেল না। ও জানে ওই মানুষটা আপাতত ওর ক্ষতি করতে পারবে না। হঠাৎই সব মুছে গেল। চিঠি, ওই মানুষটা, অন্ধকার, সব চারিদিক ভেসে যাচ্ছে তীব্র আলোয়। দ্যুতি দেখল ওই আলোর স্রোতে ভেসে যাচ্ছে অনেকগুলো মানুষ। না, শুধু মানুষ তো নয়, অনেক রকম পশু পাখিও আছে তার মধ্যে। সব শরীরগুলো যেন চকচক করছে আলোয়। এমন সময় ওই আলোর মধ্যে ছুটে এলো একটা চতুষ্পদ কালো দেহ, একটা কালো বেড়াল, যার সারা শরীরে অজস্র চোখ, আর সেই চোখ থেকে ঠিকরে পড়ছে সবুজ আলো। বেড়ালটা মুখে মাছ ধরার মতো করে ধরে আছে কি একটা, কিন্তু ওটা তো মাছ নয়। দ্যুতি দেখলো ওটা একটা মানুষ, ছোট্ট একটা মানুষ। এখন বেড়ালটাকে বেশ বড় লাগছে, প্রায় একটা চিতাবাঘের মতো। ও মুখে ধরে রেখেছে একটা মানুষের শরীর, একটা জীর্ণ শীর্ণকায় বাচ্চার শরীর। বছর 6-7 বাচ্চা একটা। তার মুখ দেখা যাচ্ছে না। বাচ্চাটাকে দেখে আঁতকে উঠল দ্যুতি। এটা ওই বাচ্চাটা নয় তো? ও কি তবে দেরি করে ফেললো? বাঁচাতে পারলো না ওই বাচ্চাটাকে? এমন সময় বেড়ালটা কি যেন একটা দেখে ছুট লাগালো, যেন ভয় পেয়েছে সে। দ্যুতি অনুভব করলো ওর কাঁধে হাত রেখেছে কেউ। পেছন ঘুরে তাকিয়ে দেখলো সেই মেয়েটা, শান্ত সৌম্য মুখ, কিন্তু চোখে যেন বিষাদের ছায়া। কিছু বলতে চায় দ্যুতিকে। দ্যুতি আকুল হয়ে জিজ্ঞেস করলো, আমি কি বাচ্চাটাকে বাঁচাতে পারিনি? ওই বিড়ালটা কি মেরে ফেলেছে ওকে? একটু হেসে দুদিকে ঘাড় নাড়ে মেয়েটা। দুই কাঁধে হাত রেখে আশ্বস্ত করে ওকে। কিন্তু ও তো বিপদেই আছে এখনো। এদের মধ্যে পড়ে আছে ও। ওকে তো আমাকে বাঁচাতেই হবে। এবার চোয়াল শক্ত করে ওপর নিচে মাথা নাড়ে মেয়েটা। দ্যুতির কাঁধ চাপড়ে দেয়, তারপর নিজের ডানা থেকে একটা পালক তুলে দেয় দ্যুতিকে। ঘুম ভেঙে যায় দ্যুতির। হাতেও এখনো শক্ত করে ধরে রেখেছে পালকটা। 31শে জানুয়ারি 2024। আজ ভাইয়ের জন্মদিন, তার মানে আমারও জন্মদিন। কিন্তু আমার কথা আর কে মনে রাখে? আমি তো দিন রাত এই ঘরেতেই বন্ধ থাকি। এই ঘরের জানলাগুলো পর্যন্ত বুঝিয়ে দেওয়া। কোনো মতে খাবারটুকু মা দিয়ে যায় সকাল বিকেল, তাও আমার মুখ দেখে না। শুনেছি আমাদের আত্মীয়রা, পাড়ার লোকেরা কেউ আমার কথা জানে না। তাই কেউ এলে মা আগে তড়িঘড়ি আমার ঘরের দরজায় তালা লাগিয়ে যায়। এমন দিনগুলোতে অনেক সময় খাবার দিতেও ভুলে যায়। আমি কাঁদি। আমার মাথায় লুনা হাত বুলিয়ে দেয়। লুনাকে নাম ধরে ডাকলে লুনা রাগ করে, বলে ওর কোনো নাম নেই, থাকতে নেই। তারপর আরো কত শক্ত শক্ত কথা বলে, আমি সেসব বুঝি না। এমনিও লুনার কথা আমি কিচ্ছু বুঝি না। ও কথা বলে না। ওর আমাকে কিছু বলার হলে আমার দিকে তাকিয়ে থাকে। কে যেন আমার মাথায় ঢুকিয়ে দেয় যে ও কি বলছে। তবে একটা জিনিস বুঝি, আমি ছাড়া এই বাড়িতে কেউ লুনাকে দেখতে পায় না। আর একটা জিনিস আমি বুঝি, মা অনেকবার আমার খাবারে বিষ মিশিয়েছে। আমি মরিনি, লুনাই বাঁচিয়েছে আমাকে। আজকে বাড়িতে কেউ নেই। অন্য বছর এই দিনটায় খুব হইচই হয়, অনেকে আসে, ভাই কেক কাটে, খাওয়া দাওয়া হয়। আমি তো সব কিছু থেকেই বাদ। ভাইয়ের কিছু একটা হয়েছে, মা খুব কাঁদছে কদিন। এর আগেও ভাইয়ের অনেক অপারেশন হয়েছে, তখনও মা কান্নাকাটি করতো।
কিন্তু এবারে মনে হচ্ছে আরো বড় কিছু হয়েছে। আজ মা ভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। অনেক রাত তো হলো, এখনো ফিরছে না কেন ওরা? ওই তো তালা খোলার শব্দ, ওরা এলো বোধ হয়। খিদে পেয়েছে আমার খুব, পায়ে শক্ত হচ্ছে, আমার ঘরের থেকেই আসছে। ঘরে তো হচ্ছে মা, মা কাঁদছে, আমাকে জড়িয়ে ধরলো মা। এত বছরে এই প্রথমবার বলল, আমাকে ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমি কিচ্ছু বুঝছি না। 29শে ফেব্রুয়ারি 2024। মা কদিন অসহ্য হয়ে উঠেছে, দিন রাত বলছে তোর মরণ হয় না কেন। সারাদিন যা নয় তাই শুনে যাচ্ছি, আমার ভালো লাগছে না। এতদিনই বাড়িতে আছি, আমি থাকি কি না থাকি কেউ মাথায় ঘামায়নি কোনোদিন, তাহলে এসব এখন কি শুরু হলো? ঠিক জন্মদিনের পর থেকেই এমনটা করছে মা। বাবাও গলা মেলাচ্ছে, লুনাও দেখছি অদ্ভুত হাবভাব করছে কদিন। কখনো ঠোঁট বেঁকিয়ে হাসছে, আবার কখনো তেলে বেগুনে রেখে উঠে ডানা ঝাপটাচ্ছে। হচ্ছেটা কি এসব? তবে আজ মারাত্মক রাগ উঠে গেছে আমার। পাশের ঘরেই ভাইয়ের বইপত্র থাকে, একটা কাঁচি নিয়ে চললাম আমি। ভাইয়ের বইগুলো কুচি কুচি করে কেটে ফেলবো আমি। ছিচ্ছি, আমি কেটে ফেলেছি বই কাঁদা সব। আর চন্ডালের রাগ আমার মাথায়। এমন সময় একটা হাত আমার মাথায় অনুভব করলাম, সজোরে আমার চুলের মুঠি টেনে ধরেছে মা, বেধড়ক মারছে মা আমাকে। একটা চেয়ার তুলে নিয়ে বারবার ছুঁড়ে ফেলছে আমার দিকে। আমার একটুও লাগছে না। আমি দেখতে পাচ্ছি মায়ের পিছনে দাঁড়িয়ে হাসছে লুনা। আমিও হেসে ফেললাম। আমার হাসি দেখে মায়ের রাগ সপ্তমে উঠল। আরে তোর এতেও হাসি পাচ্ছে? নরকের কীট একটা! তোর জন্য আমার কি মনে হয় জানিস? তোর জন্যই বাবান মরতে বসেছে। তুই সে জন্ম থেকে ওর আয়ু চুষে চুষে শেষ করছিস। তোর যে রোগগুলো থাকার কথা সেগুলো ওকে দিয়ে দিব্যে বেঁচে আছিস তুই। আর আমার ছেলেটা ও একটার পর একটা রোগ সহ্য করে এখনো নিতে না পেরে মরতে বসেছে বলে মুখে হাত দিয়ে দৌড় লাগালো মা। যেন খুব অন্যায় কিছু বলেছে বলে ছুটে বেরিয়ে গেল ভাইয়ের নাম ধরে ডাকতে ডাকতে। 1 মার্চ, ভাই কাল রাতে মারা গেছে। মা বাবার কপাল চাপড়ে চাপড়ে বলছে সব আমার দোষে হলো, আমার জন্যই আমার বাবান চলে গেল, হিতের বিপরীত হলো। আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু ঘর থেকে বেরোইনি আমি। লুনাও আমার সঙ্গে রয়েছে। লোকজন সব চলে গেল, মা বাবাও ঘরে ঢুকে গেল। 10ই মার্চ 2024। মা বাবা ঘর থেকে বেরোয় না, বাজে গন্ধ ছাড়ে ওদের ঘর থেকে। আমার সারাদিন মনে হয় কে যেন আমাকে দেখছে। লুনাও আজকাল কখন থাকে কখন থাকে না। আজকে আমায় বলল একটা চিঠি লিখতে, ও পৌঁছে দেবে। কিন্তু আমি তো লিখতেই পারি না, আমাকে তো স্কুলে ভর্তি করায়নি মা বাবা। ও আমায় কটা জিনিস আঁকতে বলল, আমি আমার মতো এঁকে দিলাম। লুনা হেসে চিঠিটা নিয়ে চলে গেল। কাকে দিল কে জানে। প্যারাদোনো দালিগ মাতা। বরাবরই ডিমোনোলজিতে ইন্টারেস্ট ছিল দুতির, তাই দেশ বিদেশের বিভিন্ন রকম ডেমন এবং মাইথোলজিক্যাল ক্রিয়েচারদের নিয়ে যথেষ্ট পড়াশোনা আছে ওর।
কালকে ভিশনে ওই দুটো প্রাণীকে দেখে চিনতে ভুল হয়নি ওর। বইয়ের পাতায় বা রূপালী পর্দায় দেখা প্রাণীগুলোর বিপরীতে যে ওকে কোনোদিন লড়তে দাঁড়াতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি ও। তবে প্রাণী দুটো সম্পর্কে জ্ঞান একটু ঝালিয়ে নেওয়া দরকার ওর এখন। তাই ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালালো। প্যারাদুনো। ফিলিপিনো লোককথার অনুসারে প্যারাদুনো হলো এক রকমের ডেমন, যারা মৃতদেহের মাংস খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, এদের দেখতে অনেকটা মানুষের মতো হলেও এদের শরীর থেকে পচা মাংসের গন্ধ ছাড়ে, এবং সাধারণ মানুষের সাথে এদের দৈহিক পার্থক্য হলো এদের জীব। ওকে, যার আকৃতি সাপের মতো, আকারে প্রায় এদের দেহের সমান। এরা সাধারণত এমন বাড়িতে আশ্রয় খোঁজে যে বাড়িতে মুমূর্ষু রোগী থাকে, এবং কান পেতে বাড়ির লোকেদের কথা মন দিয়ে শুনে। ইন্টারেস্টিং। এদের কিছু ক্ষমতা আছে। যখনই এরা শোনে যে বাড়ির কেউ সেই রোগীটির সম্বন্ধে বলছে যে এই মানুষটি আর বাঁচবে না, তখনই এরা এদের ক্ষমতা প্রয়োগ করে। আচ্ছা, ফলে রোগীটির যে কদিন আয়ু ছিল তা কাটানোর আগেই রোগীটি মারা যায় এবং তার মৃতদেহটি প্যারাদুনো ভক্ষণ করতে শুরু করে। বাপরে! দালিগমাতা এই প্রাণীটিকে ঠিক ডেমন বলা চলে না। এদের চেহারা কুকুর, বিড়াল বা ময়ূরের মতো হয়। এদের সারা শরীরে অসংখ্য চোখ থাকে। আচ্ছা, সাধারণত রাত ছাড়া এরা বাইরে বের হয় না। ফিলিপিনো মাইথোলজি অনুসারে তাদের গুডগুডেন উৎসবের প্রাণ হলো এই প্রাণীটি। গুডগুডেন উৎসব পালিত হয় রুগ্ন মানুষদের মঙ্গলার্থে। ওকে, ফিলিপিনোদের বিশ্বাস এইসব মানুষদের আত্মা চুরি যায় বলেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে তাদের সাহায্য করতে পারে একমাত্র দালিগমাতা। দালিগমাতা এই অসুস্থ মানুষটির জীবন নিয়ে গান বানিয়ে সেই গান গাইতে গাইতে তার আত্মাকে খুঁজে বের করে দেয়। বাপরে! কখনো কখনো দালিগমাতা আত্মা চুরিও করে, চুরি করে নিজেদের কাছে রেখেও দেয়। সেই আত্মা মুমূর্ষু রোগীকে আয়ু দান করতে পারে। এই পর্যন্ত দেখে ল্যাপটপ বন্ধ করলো দুতি। ভাবতে বসলো। ওই বাচ্চাটাকে কেউ মারতে চেয়েছে ফর শিওর, কিন্তু মারতে পারেনি, কারণ সে একটা ভুল করে বসেছে। প্যারাদুনো একমাত্র মুমূর্ষু রোগীদেরই মারতে পারে। সুস্থ মানুষের ক্ষতি করার ক্ষমতা ওর নেই। আর বাচ্চাটার জেনেটিক ডিসঅর্ডার থাকুক আর যাই থাকুক, ও কিন্তু সুস্থ। কিন্তু একটা ডেমনের সাথে দিনরাত বাস করে কেই বা সুস্থ থাকতে পারে? আর ও তো একটা বাচ্চা। তবে দালিগমাতা ওখানে কি করছে? আর ওর মুখে যে মানুষটা ছিল, সেটা কি ওর ভাই? কেঁপে ওঠে দুতি। ওর মনে পড়ে অন্তরের কথাগুলো। বলা চলে ওর যমজ ভাইয়ের যে রোগগুলো থাকার কথা ছিল সেইগুলো ওর ছিল। হার্টের সমস্যা তো ছিল, আরও বেশ কিছু অ্যাডিশনাল কিছু সমস্যা ছিল। ঠিকঠাক চিকিৎসার মধ্যে রাখলে হয়তো কয়েক বছর বাঁচত, বা হয়তো বেঁচেও আছে এখনো বাচ্চাটা। তবে পূর্ণবয়স্ক হওয়ার হয়তো তার কপালে নেই। অপরেশবাবু চোখে কিছু দেখতে পাচ্ছেন না। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। কি বিদঘুটে গন্ধ! ইঁদুর পচেছে নাকি? হাতরে আলোর সুইচ খুঁজতে যান অপরেশ, পান না। খেয়াল করেন কাঠের জানলার পাল্লার ফাঁক ফোঁকর করে একটু রোদ ঢুকছে ঘরে। তার মানে বেশ বেলা হয়ে গেছে উঠতে। কেমন একটা শব্দ শোনা যাচ্ছে। মন দিয়ে শুনতে চাইলেন অপরেশ। খচমচ খচমচ একটা শব্দ, যেন কেউ মাংসের হাড় চিবোচ্ছে খুব তাড়াহুড়ো করে। গন্ধটা অসহ্য হয়ে উঠছে। তাড়াতাড়ি বিছানা থেকে নামতে গেলেন অপরেশ। বিছানায় উঠে বসতেই মাথায় কি যেন একটা ঠেকলো। একজোড়া পা। হাড় হিম হয়ে গেল অপরেশের। ঠান্ডা কনকনে পা দুটো। অন্ধকারে এখন চোখ বেশ সয়ে গেছে ওনার। স্পষ্ট দেখতে পাচ্ছেন কিছুটা তফাতে ঝুলছে আরও একজোড়া পা।
আতঙ্কে মাটিতে পড়ে গেলেন অপরেশ। উঠে বসতে গিয়ে চোখ চলে গেল সিলিংয়ের দিকে। দেখলেন শূন্যে ঝুলছে দুটো দড়ি, তাতে ফাঁস লাগিয়ে ঝুলছে দুটো দেহ। নারী না পুরুষ বোঝার উপায় নেই, কারণ দেহ দুটোর ঊর্ধ্বাঙ্গে আর বিন্দুমাত্র চামড়া বা মাংস কোনোটাই অবশিষ্ট নেই। আছে শুধু দুটো রক্তমাখা কঙ্কাল। আর দেহ দুটোর ঠিক মাঝখানে উল্টো হয়ে ঝুলছে সম্পূর্ণ নগ্ন একটা মানুষ। অপরেশবাবুর দিকে মাথা ঘোরালো সেই মানুষটা। তার ঠোঁটের পাশ দিয়ে চুইয়ে পড়ছে তাজা রক্ত। অপরেশবাবুকে দেখে হয়তো হাসল সে, আর হাসার জন্য মুখ খুলতেই মুখের ভেতর থেকে একটা গোটানো কার্পেটের মতো বেরিয়ে এলো একটা রক্তমাখা দুর্গন্ধযুক্ত জীব। অপরেশবাবু আর ওপরে তাকিয়ে থাকার সাহস করলেন না। নিচে চোখ নামিয়ে দেখলেন ওই দুজোড়া পায়ের মাঝখানে ঝুলছে বিভৎস জীবটা। ওর দিকেই এগিয়ে আসছে ওটা। ধর্মর করে উঠে বসলেন অপরেশ। ঘেমে জামা কাপড় বিছানা সব ভিজে গেছে। তাহলে স্বপ্ন ছিল ওটা? হাঁপ ছাড়লেন অপরেশ। এমন সময় চোখ গেল ওনার হাতের দিকে। ওনার হাতে একটা সাদা পালক, তাতে জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছিটে। অস্থির মন নিয়ে বিছানায় শুলো দুটি। বাচ্চাটা যে প্রাণ সংশয় নিয়েই বাঁচছে সে ব্যাপারে তো আর কোনো সন্দেহ নেই। একটা ডেমনের সাথে কাহাতক লড়তে পারে একটা 6-7 বছরের বাচ্চা, কিন্তু এই ডেমনটা ওদের বাড়িতে ঢুকলো কেন? আর ওর মা বাবাই বা কোথায়? যদিও সেসব নিয়ে মাথা ঘামানোর সময় এখন দুটির নেই। এখন যেভাবে হোক ওকে অকুস্থলে পৌঁছতে হবে। কিন্তু কি করে? ঠিকানা কোথায় পাবে ও? চিন্তায় মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে দুটির। পাশ ফিরে বিছানাতেই একটা ঘুষি মারে, আর তখনই হাতে লাগে নরম কিছু একটা, ওই পালকটা। দুটি হাতে পালকটা তুলে নিল। ফিসফিস করে বলে উঠল, গার্ডিয়ান অ্যাঞ্জেল। ওর জন্যই আজও বাচ্চাটা মৃত্যুর হাত থেকে পালিয়ে বেড়াতে পারছে। কিন্তু কিন্তু আর কতদিন? উঠে বসল দুটি। শরীর খুব দুর্বল ওর। পরপর কদিন ভিশন পাচ্ছে ও, আর তার খানিকটা ইচ্ছাকৃতভাবেই পাচ্ছে। আর এই অবস্থায় রোজ ভিশনে গেলে শরীর দুর্বল হওয়া স্বাভাবিক। পালকটা নিয়ে বসল, মন লাগাতে চেষ্টা করল যদি কিছু দেখতে পায়। পারল না, শরীর ছেড়ে দিচ্ছে। এদিকে বাচ্চাটাকে নিয়ে এত চিন্তা উত্তরোত্তর বাড়ছে ওর। পালকটার উপর হাত রাখলো আলতো করে। খুব কান্না পাচ্ছে। বাচ্চাটাকে কি বাঁচাতে পারবে না ও? এমন সময় ওকে অবাক করে দিয়ে পালকটা নড়ে চড়ে উঠল, যেন দুটির হাতে ধরা দিতে চাইছে পালকটা। দুটি তাড়াতাড়ি পালকটাকে বাগিয়ে ধরল খাগের কলম ধরার মতো করে। রাইটিং প্যাড থেকে ছিঁড়ে নিল একটা কাগজ। ঠিকই ধরেছিল দুটি। পালকটা দুটির হাত ধরে আঁকতে শুরু করেছে। কালো কালির আঁচড় ফুটিয়ে তুলতে চাইছে কিছু একটা আকার। আঁকা শেষ হলো। একটা বাড়ি। মন দিয়ে ছবিটা দেখল দুটি। একটা দোতলা বাড়ি। আবার নড়ে চড়ে উঠল পালকটা। দুটি তাড়াতাড়ি রাইটিং প্যাড থেকে আরো একটা কাগজ ছিঁড়ে নিল। আবার আঁকতে শুরু করলো পালকটা। এবার দুজোড়া পা, কিন্তু পা দুটো যেন মাটিতে নেই, ঝুলছে। নিজেদের থেকে খানিকটা দূরত্ব রেখে ঝুলছে। হাত কেঁপে উঠল দুটির। সুইসাইড? তার মানে বাচ্চাটার মা বাবা সুইসাইড করেছে পুত্র শোকে। কিন্তু তা কতদিন আগে? কদিন ওই ভয়ঙ্কর শয়তানগুলোর সাথে একা লড়ছে এক বাড়িতে বাচ্চাটা। পালকটা আবার কেঁপে উঠল। আবার দুটি কাগজ নিয়ে বসল। আবার হলো আঁকা। এবার পালকটা এঁকেছে একটা মুখ, একটা বাচ্চার মুখ। বাচ্চাটার কপাল জুড়ে আছে একটা চোখ, তার নিচ দিয়ে নেমেছে জলের ধারা। দুটি কাগজটা তুলে বুকে জড়িয়ে ধরল।
কে জানে কিভাবে আছে বাচ্চাটা ওই বাড়িতে। আরেকবার হাত রাখলো দুতি পালকটার ওপর, কিন্তু আর কিছু করলো না পালকটা। দুতি চোখের জল মুছে প্রথম ছবিটায় মনোনিবেশ করল। এই ছবিটাই একমাত্র ওকে অকুস্থলে পৌঁছে দিতে সাহায্য করতে পারে। এমন সময় বেজে উঠল কলিং বেল। বিরক্ত হলো দুতি। উফ, কে আবার বিরক্ত করতে এলো? দরজা খুলতেই যাকে চোখে পড়ল তাকে ইহজীবনে কখনো দেখেছে বলে মনে পড়ল না দুতির। অনেকটা লাফিং বুদ্ধা গোছের চেহারা, বেঁটে খাটো, থলথলে গরম, মাথায় টাক, ভুঁড়িটা এতই বড় যে শার্টের বোতামের মাঝখান থেকে বেরিয়ে আসতে চাইছে সেটা। গায়ের রং হয়তো ধবধবে ফর্সা ছিল এককালে, এখন তামাটে ধরনের হয়ে গেছে। লোকটা হাত জোর করে বলল, নমস্কার, আমার নাম অপরেশ চ্যাটার্জি। আপনি দুতি গুপ্ত তো? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে আপনি এখন যে সমস্যায় পড়েছেন সেটার জন্য দায়ী আমি। এই বলে দীর্ঘশ্বাস ছাড়লেন ভদ্রলোক। আপনি ভেতরে আসুন। তাড়াতাড়ি দরজা ছেড়ে দাঁড়ায় দুতি। সুধীন মিত্র এবং সলীলা মিত্র আমার কাছে এসেছিলেন তাদের ছেলেকে সুস্থ করে তোলার জন্য। কেমন যেন অপরাধ বোধ শুনতে পেল দুতি অপরেশ বাবুর গলায়। সুস্থ করে তুলতে? হ্যাঁ, ওনাদের ছেলের বোন ম্যারো ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল। আপনি কি জানেন ওদের দুটি ছেলে ছিল? জানি। একটি ছেলে ওনাদের আদরের বাবান, আরেকটির নাম জানি না। তবে তাকে ছেলে বলে ভালোবাসা তো দূরস্থান, মিসেস মিত্র তো বলেই বসলেন যে ও মরলে ওনার কিছু যায় আসে না। দীর্ঘশ্বাস ফেলল দুতি, বলল, আমি জানি। জন্মের পরেই উনি ওই ছেলেটিকে গলা টিপে মারতে গেছিলেন, কিন্তু তাও বাচ্চাটা মরেনি। মরেনি তার কারণ জানেন? জানি, ছেলেটির গার্ডিয়ান অ্যাঞ্জেল। ঠিক তাই। আর এই কথাটাই আমাকে সুধীনবাবু বা ওনার স্ত্রী কেউই জানায়নি। সেটা ওনাদের পক্ষে জানা সম্ভবও ছিল না। এরকম জানলে আমি কাজটা নিতামই না। কি কাজ নিয়েছিলেন আপনি? একটা বাচ্চার জীবনের বিনিময়ে আরেকজনকে বাঁচিয়ে রাখার কাজ? তীক্ষ্ণ দৃষ্টি হেনে দুতি বলল। একটু ইতস্তত করে অপরেশ বাবু বলেন, দেখুন, আমাকে মিসেস মিত্র বলেছিলেন ছেলেটির জেনেটিক সমস্যা রয়েছে, ছেলেটি রুগ্ন, ও বেঁচে থেকে ওনাদের কোনো লাভ নেই। ওনাদের লাভ নেই? প্রায় চেঁচিয়ে ওঠে দুতি। বাচ্চাটা কি জন্মেছিল ওনাদেরকে লাভবান করে তুলতে? হ্যাঁ, দেখুন, আমি বুঝছি মিসেস মিত্রর যতটা দোষ ছিল ততটা দোষ আমারও, কিন্তু বিগত কয়েকদিন আমি ঘুমোতে পারছি না মিসেস গুপ্ত। কি হচ্ছে? অদ্ভুত ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছি। ওই একটি মেয়ে, পরে বুঝলাম সে ওই ছেলেটির গার্ডিয়ান এঞ্জেল। সে আমাকে রোজ রাতে ভয় দেখাচ্ছে। আপনি একটা তো ভুল করেছেনই। প্যারাদুনো একমাত্র রুগ্ন মানুষের প্রাণ নিতে পারে, সুস্থ মানুষের কোনো ক্ষতি করার সাধ্য নেই। আপনাদের ভুল ধারণা এখানেই। জেনেটিক ডিসঅর্ডার থাকা মানেই সে রুগ্ন এমনটা নয়। হ্যাঁ, ওর যে রোগটা আছে তাতে ওর জন্মের পরই মরে যাওয়ার কথা ছিল, কিন্তু ও মরেনি, ও বেঁচে আছে, ও সম্পূর্ণ সুস্থ সবল আছে। সেই বাড়িতে যখন একজন প্রকৃতপক্ষে রুগ্ন মানুষ আছে, সেক্ষেত্রে ওই বাড়িতে প্যারাদুনো ঢুকলে হিতে বিপরীত যে ঘটবেই সে তো জানা কথা। উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় দুতি। আমাকে ওনারা ভুল বুঝিয়েছিলেন। মাথায় হাত রাখেন অপরেশ বাবু। আচ্ছা, বাচ্চাটার বাবা মা দুজনেই সুইসাইড করেছে সেটা কি আপনি জানতেন? জানি। প্যারাদুনো এখন ওদের মৃতদেহ চিবিয়ে খাচ্ছে। ভালো আছে ও। বুলশিট! একটা বাড়িতে একটা বাচ্চা, দুটো আধ খাওয়া মৃতদেহ আর একটা ডেমন। ডাইনিং স্পেসে প্রায় ছুটে বেড়াচ্ছে দুতি।
এখন কি করণীয় সেটা আমি বুঝতে পারছি না বলেই তো আপনার কাছে আসা। কি আবার করণীয়? আপনার পোষ্যটিকে বাড়ি থেকে বের করে আনুন। সেটা সম্ভব নয়। দুদিকে মাথা নাড়েন অপরেশবাবু। ওকে পাঠিয়েছি যাকে মারতে, তাকে না মেরে ও এই বাড়ি থেকে বেরোবে না। বাবানকেও মেরেছে ওর ইনস্টিংক্টের জন্য, কিন্তু ওই বাচ্চাটাকে না মেরে ওকে ওখান থেকে বার করা সম্ভব না। তাহলে বাচ্চাটাকে বের করে আনুন। সেটাও সম্ভব নয়। ওই বাড়িতে আমি একটা বাঁধন দিয়ে রেখেছি, যার জন্য ও বাড়ি থেকে বেরোতে পারবে না। প্যারাদুনো। ওই বাঁধনটা কাটা যাবে না? না না, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। প্যারাদুনো ওই বাড়ি ছেড়ে যে কোনো জায়গায় আশ্রয় নেবে, সমস্ত রুগ্ন মানুষকে মেরে ফেলবে ও। তাহলে অকুস্থলে না পৌঁছে আমরা কিছুই করতে পারবো না। সেটাও খুব একটা সেফ নয়। একটা বাচ্চার জীবনের ব্যাপার যখন, এই অপশনটাই সেফেস্ট মনে হচ্ছে আমার। যা যা ব্যবস্থা নিতে হয় বলুন, আজই ওই বাড়িতে যাব আমরা। আপনার কাছে ওই বাড়ির ঠিকানা আছে? আছে। চলুন তবে, চলুন কুইক। ড্রাইভ করতে করতে দুটি জিজ্ঞেস করলো, অমন খতরনাক দুটো ডেমান আপনি বাগালেন কি করে? অপরেশ স্মিত হেসে বলল, দালিগ মাতাকে ডেমন বলবেন না, ও আমার আদরের মিনি। জানেন তো, দালিগ মাতাদের খুব সহজে পোষ মানানো যায়। তবে আমার বাড়িতে শুধু ওরা কেন, আরো অনেক রকম ডেমন আছে। আরো? হ্যাঁ, লোকে যাদের অস্তিত্ব গল্প কথায় পড়েছে, তারা আমার বাড়িতে শুয়ে বসে দিন কাটায়। আপনি পেলেন কোথায় এদের? দেশ ঘুরে ঘুরে। পর্যটক হওয়ার নেশা ছিল। 14 বছর বয়সে ঘর ছেড়েছি, বই পড়ার নেশাও ছিল। ওইটুকু বয়সেই বিভিন্ন দেশের রূপকথা উপকথা মুখস্থ ছিল আমার। বলতে পারেন ওগুলো চাক্ষুষ করার ইচ্ছেতেই ঘর ছেড়েছিলাম। ওই যে বলে না, কোনো কিছু মন থেকে চাইলে তা ঠিকই পাওয়া যায়। আমার ইচ্ছেটা হয়তো সাচ্চা ছিল বলেই ওদের আমি পেয়েছি। প্যারাদুনোকে পেলেন কোথায়? ফিলিপিন্সে, বিকল অঞ্চলে। সেই সময় ওখানে গুডগুডেন উৎসব চলছিল। দালিগ মাতাকে খুঁজতে বিশেষ বেগ পেতে হয়নি আমায়, তবে ওই প্যারাদুনোটা ভুগিয়েছিল বেশ। এখন দালিগ মাতা কোথায়? ও আমার কাছে ফিরে এসেছে। প্যারাদুনোই যথারীতি আমার বাঁধন ছেড়ে পালিয়েছে। ওরা পোষ মানে না কখনোই। আচ্ছা, দালিগ মাতা তো পোষ মানে বললেন, ও সাহায্য নিয়ে আপনি ওই বাবানকে বাঁচিয়ে তুলতে পারতেন না? চেষ্টা করা হয়তো যেত, কিন্তু আমাকে কিছু না জানিয়েই মিস্টার এবং মিসেস মিত্র ছেলেটাকে দাহ করে দিলেন। নিজেরাও সুইসাইড করে বসলেন। আমি হয়তো এখনো কিছু জানতেই পারতাম না, যদি না ওই ভয়াবহ স্বপ্নগুলো দেখতাম। আপনি কতদিন ধরে স্বপ্নগুলো দেখছেন? তা হবে দিন 10। মানে? জোরে ব্রেক কষে দুটি। দিন 10 বাচ্চাটা প্রায় না খেয়ে রয়েছে। আপনি কি অপরেশ বাবু, কটা টাকার জন্য একটা বাচ্চার জীবন নিতেও পিছপা হননি আপনি? অপরেশ মাথা নিচু করে বললেন, আমাকে বোঝানো হয়েছিল বাচ্চাটা ভীষণই রুগ্ন, আর মিসেস মিত্র এমনভাবেই কথাগুলো বলছিলেন, আমার মনে হচ্ছিল বাচ্চাটার ওই রুগ্ন শরীর নিয়ে এই অযত্নে বেঁচে থাকার চাইতে ভালো মরে যাওয়া। এই তো, এই দেখুন, এবার ওই বাড়ির বাচ্চাটা আর বেরোতে পারবে না। বাড়ির সব খাওয়া শেষ হয়ে যাবে একদিন, তারপর না খেয়ে খেয়ে সত্যিই রুগ্ন হয়ে পড়বে ছেলেটা। অবশেষে সে প্যারাদুনোর খাবার হবে। বাহ, দারুণ দারুণ প্ল্যান করেছেন অপরেশ বাবু, দারুণ। ঝাঁঝিয়ে ওঠে দুটি, বিড়বিড় করে বলে, মা, তুমি ঠিকই বলেছিলে। কেউ চায়নি বাচ্চাটা বেঁচে থাকুক। ওরা যে বেঁচে থাকার অধিকার, সেটা সবাই ভুলে গেছে। এমন সময় অপরেশবাবু বলে ওঠেন,
আমরা পৌঁছে গেছি প্রায়। ওই বাম দিকের টার্নটা নিন। একটা বড় দোতলা বাড়ির সামনে গাড়ি থামলো দুটিদের। বাড়ি চিনতে ভুল হয়নি ওদের। এই বাড়িটাই ওই রাইটিং প্যাডের কাগজে এঁকেছিল ওই পালকটা। বাড়িটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো দুটি। বেশ বড় দোতলা বাড়ি, পুরনো আমলের বনেদিয়ানার সাক্ষ্য বহন করছে বাড়িটা। বর্তমানে হয়তো মেনটেনেন্সের অভাব, তার ছাপও পড়েছে। দীর্ঘদিন রং না হওয়া পলেস্তারা খসা দেওয়ালে তবু বোঝা যায় যে বাড়িটার দিব্য বসবাসের যোগ্য আছে। বাড়ির সদর দরজায় হালকা টোকা দিল দুটি। দরজাটা বন্ধ ভেতর থেকে। অপরেশ এদিক ওদিক তাকিয়ে বললেন, দরজা ভাঙতে হবে নাকি? আমরা দুজন তো পারবো না, পাড়ার লোককে ডাকা উচিত হবে। বিরক্ত হলো দুটি। আপনার কি মাথা খারাপ? এই ধরনের বাড়িতে সাধারণত একটা খিড়কি দরজা থাকে, সেটা খুঁজে চলুন। খুব একটা ঘিঞ্জি নয় পাড়াটা। চারিদিকে ঝাঁ চকচকে বাড়ি বা উঁচু ফ্ল্যাট বাড়ির মাঝে অসুস্থ রুগ্ন বাচ্চার মতো অন্ধকারে পড়ে আছে বাড়িটা। পাশের ফ্ল্যাট বাড়িটার সাথে অনেকটাই দূরত্ব এই বাড়িটার। দুটোর মাঝের ফাঁক দিয়ে বাড়ির পেছনে গিয়ে হাজির হলো ওরা। দুটির অনুমান ঠিক, সত্যিই একটা খিড়কির দরজা আছে বাড়িটায়। একটু জোরে ধাক্কা দিতে খুলে গেল সেটা। ভেতর থেকে চেপে ভেজানো ছিল হয়তো। দুটি দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, মা, আমার ভালো মন্দ যাই হয়ে যাক, ওই বাচ্চাটাকে যেন বাঁচাতে পারি। মা, তুমি আমার পাশে থেকো। ওর কানে কানে কে যেন বলে গেল, আমি আছি তোর সাথে, এগিয়ে যা। ঘুটঘুটে অন্ধকার বাড়িটায় প্রবেশ করলো ওরা। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালল দুজনেই। ওরা এসে পৌঁছলো একটা বেশ বড় হল ঘরে। হলঘরটায় কাউকে দেখতে না পেয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠল ওরা। সিঁড়ির মুখে যাকে দেখতে পেল তাকে দেখে মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল দুটির। সেই মেয়েটা, গার্ডিয়ান অ্যাঞ্জেল। তুমি এখানে? বাচ্চাটা কোথায়? ইশারায় মেয়েটা যেন থামতে বলল দুটিকে। এই বলে একটা ঘরের দিকে আঙুল দেখালো সে। বাচ্চাটা ওই ঘরে? দুদিকে ঘাড় নাড়ে মেয়েটা। প্যারাদুনো? এবার ওপর নিচে ঘাড় নাড়ে সে। নিজের ডানা থেকে একটা পালক তুলে দুটিকে দেখায়। দুটি বুঝলো ও চাইছে আগে প্যারাদুনোকে সামলাতে। চলুন অপরেশবাবু। অপরেশবাবু হয়তো মেয়েটাকে দেখতে পাননি। উনি দুটির হাতে পালকটা দেখে কানে কানে বললেন, আপনি কি ওই গার্ডিয়ান এঞ্জেলকে দেখতে পান? একটু হেসে দুটি বলে, মনে পাপ যাদের থাকবে না সেই দেখতে পাবে চাইলে, যে কারণে ছোট্ট বাচ্চারাই সাধারণত ওদের দেখতে পায়। দুটি আবার বলল, কটা টাকার বিনিময়ে যে একটা বাচ্চার পেছনে ডেমন লিলিয়ে দেয়, তার পক্ষে ওকে না দেখতে পাওয়াটাই স্বাভাবিক। অপরেশবাবু চুপ করে গেলেন। ঘরটার দরজার সামনে দাঁড়িয়ে দুটি বলল, যাক, আপনার যে এখন অপরাধ বোধ জেগেছে এটাই অনেক। এখন এসব ভেবে মানসিক শক্তি হারাবেন না, এখন শক্ত থাকাটা খুব দরকার। দরজাটা এক ধাক্কায় খুলে গেল। পচা গন্ধে ঘর ভরে আছে। ওরা দেখতে পেল সামনের মেঝেতে কয়েকটা থালা বাসন ছড়ানো, সবেতেই কিছু শুকনো খাবার। হায় রে, বাচ্চাটার বোধই হয়নি যে তার মা বাবা নেই। যে মা বাবা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে দুবারও ভাবেনি, সেই বাবা মার জন্য রোজ দুবেলা নিজের সাধ্য মতো খাবার রেখে যাচ্ছে বাচ্চাটা। ভেবে চোখে জল এলো দুটির। না না, এখন শক্ত থাকতে হবে। ঘরে ঢোকার আগেই একটা অপার্থিব জান্তব হুঙ্কার শোনা গেল। ওরা দরজার বাইরে থেকে মুখ বাড়িয়ে দেখতে পেল সেই বিভৎস দৃশ্যটা। বিশাল বড় ছত্রি লাগানো খাট, তার দুটো ছত্রিতেই দড়ি লাগিয়ে ঝুলছে দুটো নরকঙ্কাল। এক ফোঁটা মাংস নেই তাদের দেহে।
রক্তমাখা বিভৎস দুটো কঙ্কালের মাঝে উল্টো হয়ে ঝুলছে একটা সম্পূর্ণ নগ্ন মানুষ। তার ঝুলে থাকা বিশাল রক্তমাখা জিভটা ছুঁয়ে ফেলেছে ঘরের মেঝে। ওদের দিকে তাকিয়ে রয়েছে মানুষটা, তার চোখ দুটো থেকে ঠিকরে পড়ছে হিংস্রতা। ওদের দেখে বল্ট খেয়ে নেমে পড়ল সে। তরতর করে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল দ্যুতির দিকে। দ্যুতির সামনে এসে সে থামল। ওর নিঃশ্বাসের পচা মৃতদেহের মতো গন্ধ এসে লাগছে ওর গায়ে। জুলজুলে চোখে সে তাকিয়ে রয়েছে দ্যুতির দিকে। দ্যুতি কানে মায়ের গলা শুনতে পেল। তুই এগো, চোখে চোখ রেখে, ভয় না পেয়ে এগো, ও কিচ্ছু করতে পারবে না। দ্যুতি এগিয়ে গেল, এক পাও এগোচ্ছে আর এক পা পিছোচ্ছে ভয়ানক দানবটা। তার হিংস্র চোখে এখন বিস্ময়ে। একবারের জন্য দ্যুতি চোখ সরায়নি ওই চোখ থেকে। একবার সে বিশাল জিভটা তুলল, লকলকিয়ে রক্তাক্ত জিভটা ছুটল দ্যুতির দিকে। দ্যুতি খপ করে ধরে ফেলল জিভটা। রাগে ক্ষোভে পুঁষছে প্রাণীটা, কিন্তু এগিয়ে চলেছে দ্যুতি। প্রায় কোণঠাসা করে ফেলেছে সেই প্রাণীটাকে। কঠোর গলায় বলল, অপরেশবাবু, কি করে বাঁধতে হবে একে? বাঁধুন। অপরেশবাবু পেছন থেকে বললেন, সম্পূর্ণ সুস্থ মানুষের রক্ত লাগবে, কিন্তু এখন আমি দিচ্ছি, একটা ধারালো কিছু খুঁজুন। অপরেশবাবু এদিক ওদিক খুঁজছিলেন কিছু। হঠাৎ প্রাণীটা চোখ সরালো দ্যুতির চোখ থেকে। ঝুঁকে পড়ল দ্যুতির পেটের কাছে। কি যেন শুঁকল। একটা ক্রূর হাসি ফুটে উঠল তার মুখে। দ্যুতির চোখে মুখে একটা ভয়ের ছায়া ফুটে উঠেই মিলিয়ে গেল। তুই বুঝে গেছিস তাই না রে? দানবটা মুখ তুলে বিচ্ছিরি একটা হাসি হাসল। একটুর জন্য কেঁপে উঠল দ্যুতি। হঠাৎ ওর চোখ পড়ল হাতের পালকটার দিকে। খেয়াল হলো পালকটার মুখটা ছুরির মতোই ধারালো। নিমেষের মধ্যে কনুয়ের কাছটা ফালা ফালা করে কেটে ফেলল দ্যুতি। গলগল করে রক্ত বেরোচ্ছে ওর হাত থেকে। কয়েক ফোঁটা পড়ল মাটিতেও। বিহবল চোখে সেদিকে তাকালো শয়তানটা। অপরেশবাবু হাঁ হাঁ করে উঠলেন। আরে আরে করছেন কি? নিন নিন রক্ত, আর তাড়াতাড়ি করুন। কঠিন স্বরে বলল দ্যুতি। অপরেশবাবু মাটিতে পড়া রক্ত নিয়ে ধীরে ধীরে একটা চৌহদ্দি টেনে দিলেন প্যারাদুনোর চারিদিকে। সঙ্গে সঙ্গে বিড়বিড় করে পড়তে লাগলেন অদ্ভুত ভাষার কোনো মন্ত্র। দানবটা যেন টলছে, তবু চোখ সরাচ্ছে না দ্যুতির পেটের দিক থেকে। দ্যুতির চোখ ভরে গেছে জলে। দানবটা টলতে টলতে পড়ে গেল রক্তের চৌহদ্দিটার মধ্যে। দ্যুতি ধপ করে বসে পড়ল। আরে এ কি? অপরেশবাবুর আর্তনাদে এবং কাঁধে একটা স্পর্শ পেয়ে মুখ তুলল দ্যুতি। ওই মেয়েটা কাঁধে হাত রেখেছে, আর ওর পাশেই দাঁড়িয়ে আছে একটা বাচ্চা। ছোট ছোট উস্কো খুস্কো চুলের ফাঁকে দেখা যাচ্ছে একটা চোখ। কপাল জুড়ে ওই একটাই চোখ তার। কি সরল চাহনি ওই চোখে। দ্যুতি বুকে জড়িয়ে ধরল বাচ্চাটাকে। হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওর দিকে তাকিয়ে বলল, তুই আমার সাথে থাকবি তো বাবা? আনন্দে চকচক করে উঠল বাচ্চাটার চোখ। আনন্দে ওপর নিচে ঘাড় নাড়ল। অপরেশবাবু একটু ইতস্তত করতে করতে বললেন, মিসেস গুপ্ত, কিছু মনে করবেন না, কিন্তু প্যারাদুনো আপনার পেটের দিকে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছে না ব্যাপারটা নর্মাল। চোখ মুছে দ্যুতি বলল, আমার বাচ্চাটার কপালও ওরই মতো। এই বলে অপরেশবাবুর দিকে তাকিয়ে বলল, আমার বাচ্চাটার 3 নম্বর ক্রোমোজোমে ট্রাইসোমি আছে, ডাউন সিনড্রোম। আমার হাজব্যান্ড অন্তরের বন্ধু গাইনোকোলজিস্ট বলেছিল অ্যাওয়ার্ড করিয়ে নিতে। বলেছিল কি দরকার বাচ্চাটাকে একটা অভিশপ্ত জীবন দেওয়ার। কিন্তু আমার আর অন্তরের মনে হয়েছিল আমাদের মতো বাবা মা থাকতে ওর জীবনটা কেন অভিশপ্ত হবে? কেন হতে দেব আমরা? একটা রোগ আছে বলে মেরে ফেলবো বাচ্চাটাকে? এটাও তো একরকম খুন। এই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য যেমন ওর বাবা মা আপনি ওই দানবটা উঠে পড়ে লেগেছিলেন, আপনারা সবাই ভুলে গেছিলেন যে ওরও বাঁচার অধিকার আছে। আমার বাচ্চাটাকে কেউ মারতে পারেনি, কারণ কারণ আমি চেয়েছিলাম যে ও বেঁচে থাকুক। এত চক্রান্ত করেও তেমনই ওকেও কেউ মারতে পারেনি, কারণ একজন অন্তত চেয়েছিল যে ও বেঁচে থাকুক, ওর গার্ডিয়ান অ্যাঞ্জেল। ও এত কিছুর পরেও ও বেঁচে রইল, কারণ ও বাঁচতে চেয়েছিল।
শেষ হলো ঐন্দ্রিলা মুখার্জির কলমে প্যারাদুনো। আজকে গল্প পাঠে ফিকি ফাইডার স্টোরিজ, ফিকশন হান্ট, কথকথা এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে সায়ন্তন। অন্যান্য চরিত্রে ফেরারি মন থেকে বুবাই, ঐন্দ্রিলা, সায়নী, ফিকি ফাইডার স্টোরিজ, ফিকশন হান্ট থেকে তৃষা, মিমো, হরোস্কোপ অফিসিয়াল, হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, ইন্দ্রনীল ভাদুরী, দুর্বা আর আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং দিশানি, এই সুন্দর প্রচ্ছদা করেছে শুভদীপ ব্যানার্জি। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা লেখালেখি করো, ভয়েস ওভার করো এবং পোস্টার তৈরি করো, তারাও কিন্তু হানাবাড়ির সাথে সরাসরি যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে তার সম্পূর্ণ ডিটেলস, তার সম্পূর্ণ নিয়ম আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের মেল করো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যোগাযোগ করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে। এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।